আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। দুই মন্ত্রীর কারণে ছাত্র আন্দোলন সমাধান হয়নি, রিমান্ডে আনিসুল। অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও যে 5 জন। সত্য বলার সময় এসেছে, বিডিআর বিদ্রোহের বিষয়ে যা বলেন সোহেল তাজ। 7 ব্যাংকে সালমানের ঋণ 36,000 কোটি, কোন ব্যাংকে কত? যে কারণে কাজে ফেরেনি হাসিনা সরকারের বিশেষ ডিএমপি কর্মকর্তারা। সেনা হেফাজতে কারা আছেন এবং তাদের ভবিষ্যৎ কি? বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এই তথ্য জানিয়েছেন। বুধবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে আমরা আমাদের ভারতীয় অংশীদার এবং ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। এই ইস্যুতে এখনো আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না, তবে আমরা বাংলাদেশের সহিংসতার অবসান, সেই সঙ্গে জবাবদিহি প্রতিষ্ঠা ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে চাপ অব্যাহত রাখতে চাই। ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, ভারতীয় বংশোদ্ভূত 2 জন মার্কিন কংগ্রেস সদস্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেনের কাছে পাঠানো পৃথক চিঠিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের জানমাল রক্ষায় হস্তক্ষেপ ও সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তিনি সেই চিঠি পেয়েছেন কিনা, ইস্যুতে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা জানতে চান ওই সাংবাদিক। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা কংগ্রেসের সহকর্মীদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি। আমি নির্দিষ্ট কোনো চিঠি বা যোগাযোগের প্রসঙ্গ বলছি না, তবে এইটুকু বলতেই পারি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সহিংসতার অবসান ঘটানোর আহ্বানকে আমরা স্বাগত জানিয়েছি। পাশাপাশি দেশের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে সুরক্ষায় নতুন সরকারের গুরুত্ব দেওয়ার বিষয়টিকেও স্বাগত জানাই আমরা। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা স্বৈরা শাসক নাকি উন্নয়নের উপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, 2 মন্ত্রীর কারণে ছাত্র আন্দোলন সমাধান হয়নি, রিমান্ডে আনিসুল। সদ্য বিদায়ী সরকার আমলে গত 16 জুলাই করা মামলায় ধরা খেলেন ওই সরকারের প্রভাবশালী উপদেষ্টা ও মন্ত্রী। রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দায় চাপাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ফয়সাদুল কাদেরের ওপর। হেফাজতে থাকা সালমান ও আনিসুল দুজনেই 3 বেলায় ডিবির সরবরাহ করা খাবার খাচ্ছেন। খাবার তালিকায় আছে সকালে ডাল, রুটি, সবজি এবং দুপুরে রাতে মাছ, মাংস, ভাত, ডাল, সবজি। ডিবিতে তাদের রাখা হয়েছে সাধারণ অপরাধীদের মতো। এক্ষেত্রে তারা কোনো বিষয় সুবিধা পাচ্ছেন না। তাদের চাহিদা অনুযায়ী ওষুধ ও কাপড়-চোপড় বাইরে থেকে দেওয়া হয়েছে। ডিএমপির দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয়। শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমান এফ রহমান, সরকারের অনেক অপকর্মকে আইন বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন আনিসুল হক। তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ও আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। সালমান এফ রহমান এবং আনিসুল হক এখনো ট্রমার মধ্যে আছেন। তারা বুঝতেই পারেননি যে এত দ্রুত সরকার পতন হয়ে যাবে। জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন, দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম, কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ফয়সাদুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই এগ্রেসিভ ছিলেন। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না। এই কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সালমান এফ রহমান এবং আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুজনের উদ্দেশ্যে বলেন, আপনাদের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের এই অবস্থা। এই সময় তারা ছিলেন নির্বিকার। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও যে 5 জন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হচ্ছে। নতুন করে শপথ নেবেন আরও 5 উপদেষ্টা। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে 22 জনে। বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বিভাগের সূত্র তথ্য জানা গেছে। তবে নতুন 5 উপদেষ্টা কারা হচ্ছেন তাদের নাম এখনো জানা যায়নি। বঙ্গভবন সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 17 উপদেষ্টা শপথ নিয়ে দপ্তর পেলেও অন্তর্বর্তী সরকারের আগামীকাল আরও 5 জন যুক্ত হচ্ছেন। তারা আগামীকাল শপথ নেবেন।
রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা যায়, শুক্রবার বিকেল 4টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা। গত 5ই অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ভেঙে দেওয়া হয় দ্বাদশ জাতীয় সংসদ। এরপর 8ই আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। পরে 9ই আগস্ট শপথ নেওয়া প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর উপদেষ্টা হন 16 জন। তবে 16 উপদেষ্টার মধ্যে ফারুক-ই আজমান সহ 3 জন ঢাকা ও দেশের বাইরে থাকায় 8ই আগস্ট শপথ নিতে পারেননি। তাদের মধ্যে গত 11ই আগস্ট উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় শপথ নেন, আর ফারুক-ই আজম বিদেশ থেকে ফিরে 13ই আগস্ট শপথ নেন। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, সত্য বলার সময় এসেছে। বিডিআর বিদ্রোহের বিষয়ে যা বললেন সোহেল তাজ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজাউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ বলেছেন, সত্য বলার সময় এসেছে। সত্যি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। পিলখানা যজ্ঞা হত্যার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। ভবিষ্যতে পুরো তদন্ত হলে আমরা অভিজ্ঞতা ও পর্যবেক্ষণগুলো বলতে চাই। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এসব কথা বলেন। সোহেল তাজ লিখেছেন, সত্য বলার সময় এসেছে। সত্যি হচ্ছে সবচেয়ে বড় কঠিন। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। বিডিআর বিদ্রোহের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজ। অভিযোগ ওঠে, পিলখানা ট্র্যাজেডির ঘটনার পরিকল্পনায় যুক্ত ছিলেন সোহেল তাজও। যদিও সোহেল তাজের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন। এই অভিযোগের বিষয় আজ সোহেল তাজ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আপনারা যারা জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করেছেন, তাদের উদ্দেশ্যে বলবো এই কাজটা ঠিক না। আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম, স্তম্ভিত হয়েছিলাম। আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পুরো তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই। বিশ্বের ইতিহাসের সবচেয়ে নৃশংস ও মর্মান্তিক ঘটনার একটি বাংলাদেশের পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ। 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা সরকার পতনের জন্য দায়ী কে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, 7 ব্যাংকে সালমানের ঋণ 36,000 কোটি। কোন ব্যাংকে কত? দেশের আর্থিক খাতে এক অভিশপ্ত নাম সালমান এফ রহমান। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। দরবেশ খ্যাত এই মানুষটির নাম গত 15 বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশের টাকা না আনার অভিযোগও রয়েছে তার মালিকাধীন মেক্সিকো গ্রুপের বিরুদ্ধে। এছাড়া বিগত কয়েক দশকে শেয়ার বাজারে এমন কোনো বড় কেলেঙ্কারি হয়নি যার সঙ্গে সালমান এফ রহমানের সম্পৃক্ততা নেই। তিনি গত 3 বছরে দৃশ্যমানভাবে বাজার থেকে 6,600 কোটি টাকা নিয়েছেন, অদৃশ্য সহ 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, দেশের সরকারি ও বেসরকারি 7টি ব্যাংক থেকে নামে বেনামে 36,000 টাকার কোটি ঋণ নিয়েছেন। এইসব ঋণ নেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন। পর্যাপ্ত জামানতও নেই অধিকাংশ ঋণে। আবার বছরের পর বছর ঋণের অর্থ পরিশোধ না করেই বারবার করেছেন পুনর্তপশিল। সব মিলিয়ে ব্যাংক খাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন প্রধানমন্ত্রীর সাবেক এই বিনিয়োগ উপদেষ্টা। রাজনৈতিক বিবেচনায় এমন সুবিধা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এরপর অপরাধ জেনেও চুপ ছিল বাংলাদেশ ব্যাংক। তাই এইসব ঋণ এখন ঝুঁকির সৃষ্টি করেছে। অধিকাংশ ঋণই খেলাপির ঝুঁকি রয়েছে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, যে কারণে কাজে ফেরেননি হাসিনা সরকারের বিশেষ ডিএমপি কর্মকর্তারা। শেখ হাসিনা ভারত পালানোর পর অনেকেই পালিয়েছেন দেশ ছেড়ে, আবার কেউ কেউ দেশেই রয়েছেন আত্মগোপনে। এ তালিকায় রয়েছে অনেক পুলিশ কর্মকর্তারাও। কর্মস্থলে অনুপস্থিত এবং দায়িত্ব পালন না করা পুলিশ সদস্যদের আজ বৃহস্পতিবারের মধ্যে কাছে ফেরার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার আলটিমেটাম আজ শেষ দিন হলেও গতকাল বুধবার পর্যন্ত আওয়ামী লীগপন্থী কিংবা ক্ষমতাচ্যুত সরকার ঘাঁষা হিসেবে পরিচিত ঢাকা মহানগর
পুলিশের বেশিরভাগ কর্মকর্তা কাজে যোগ দেননি। সাখাওয়াত হোসেন বলেছেন, বেঁধে দেওয়ার সময়ের মধ্যে কাজে যোগ না দিলে অনুপস্থিতরা চাকরি করতে চাইছেন না বলে ধরে নেওয়া হবে, সেই হিসেবে পরবর্তী ব্যবস্থাও নেওয়া হবে। ডিএমপি সূত্র বলছে, অতিরিক্ত কমিশনার হারুন আল রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ অন্তত 25 ঊর্ধ্বতন কর্মকর্তা কাজে যোগ দেননি। এর মধ্যে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ সদস্যরাও রয়েছেন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, সেনা হেফাজতে কারা আছেন এবং তাদের ভবিষ্যৎ কি? শেখ হাসিনা সরকারের পতনের পর তার সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে অনেকেই আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সেনাবাহিনী প্রধানের বক্তব্য থেকে জানা যায়, তাদের কেউ কেউ সেনা হেফাজতে রয়েছেন। ক্ষমতাচ্যুত মন্ত্রী, এমপিদের হেফাজতে নেওয়ার সংক্রান্ত প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, তাদের জীবনের যে ঝুঁকি আছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। তাদের আশ্রয় দেওয়া হয়েছে যাতে কোনো বিচার বহির্ভূত কাজ না হয়। খবর বিবিসি বাংলা। তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বা মামলা হলে তারা শাস্তির আওতায় আসবেন বলেও উল্লেখ করেন সেনা প্রধান। কারা সেনা হেফাজতে রয়েছেন সেটি নিয়ে নাগরিক সমাজের মধ্যে কৌতূহল রয়েছে। বুধবার সেন্টার অফ পলিসি ডায়ালগের একটি সংলাপে অংশ নিয়ে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিরুল আলম মজুমদার বলেন, কারা সেনা হেফাজতে আছেন তার একটা তালিকা করা দরকার। এসব ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে। কারা আছেন সেনা হেফাজতে? 5ই আগস্ট শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের চেষ্টা করেন তার মন্ত্রিসভার একাধিক সদস্য।